চট্টগ্রামে ব্যানার লাগানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ৮ জন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ প্রধান উপদেষ্টাকে একাধিক প্রস্তাব আজ উঠছে উপদেষ্টা পরিষদে। ১৯ বছরেও বিচার হয়নি অক্টোবরের লগি বৈঠা হামলার, বিচারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি বদলের তাগিদ। পাবনায় ইছামতির মাটি হরিলুটের মহোৎসব, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা, ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এবং নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে মামদানি, বার্নি স্যান্ডার্সের সমর্থন প্রশংসায় ভাসালেন ইলন মাস্ক। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে ব্যানার লাগানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় সাজ্জাদ নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় যুবদল ও ছাত্রদলের আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ জন গুলিবিদ্ধ। মঙ্গলবার রাত ১টার দিকে বাকলিয়ার এক্সেস রোড এলাকায় এ সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে সোহেল ও বোরহান গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। গত রাত ১টার দিকে এক পক্ষ ব্যানারে লাগাতে গেলে আরেক পক্ষ নামিয়ে ফেলার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন সাজ্জাদ। আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোস্টার লাগানো নাকি অন্য কিছু নিয়ে সংঘর্ষ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের বাকুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভর্তি হয়েছেন আরও ৮ জন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, আপনি তো এই মুহূর্তে হাসপাতালে আছেন, গুলিবিদ্ধের সবশেষ অবস্থা আমাদের জানাবেন, আর যুবদল কর্মী নিহতের ঘটনায় কোনো মামলা এখনো পর্যন্ত হয়েছে কিনা জানাবেন। থেকে আমরা যেটি দেখছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড, সেখানে যারা গুলিবিদ্ধ হয়েছিলেন তারা রাত ১২টার পরে এখানে এসেছিলেন গুলিবিদ্ধ অবস্থায়। তবে এখানে যারা চিকিৎসক এবং নার্স আছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এখানে গুলিবিদ্ধ যারা এসেছিলেন তাদের অবস্থা ততটুকু গুরুতর ছিল না, যে কারণে গুলিবিদ্ধ এখানে ১১ জন ভর্তি হয়েছিলেন রাতে, তাদের মধ্যে মাত্র একজন এখন চিকিৎসাধীন আছেন এবং উনি মোহাম্মদ জুয়েল। এবং তিনি যেটি বলছিলেন যে ওনার সাথে আমরা যেটি কথা বলে জেনেছি যে রাত ১২টার দিকে তারা বাকুলিয়ার একটি স্থানীয় যেই ফুটবল মাঠ, সেই ধরনের একটি যে ফুটবল মাঠে তারা রাতে প্রতিদিন খেলতে যান, তেমন একটি মাঠে তারা খেলতে যাচ্ছিলেন এবং ঠিক সেই সময় অতর্কিত তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এবং সেই গুলিটি সাধারণত তিনি ধারণা করছেন যে শর্ট গানের গুলি, এবং তারা যারা ছিলেন সেই দলে, অর্থাৎ যারা ফুটবল খেলতে যাচ্ছিলেন তাদের মধ্যে অতর্কিত এই গুলির যেই গুলি, সেটি কিন্তু তাদেরকে অনেককেই গুলিবিদ্ধ করেছিল। কিন্তু এই গুলিবিদ্ধ অবস্থায় যারা এসেছিলেন তাদের অবস্থা ততটুকু গুরুতর নয়। এবং এখানে যিনি নিহত এসেছিলেন অর্থাৎ মোহাম্মদ সাজ্জাদ, তিনি যুবদলের একজন কর্মী, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি। তবে পুলিশ কিন্তু এখনও এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। আমরা যেটি জেনেছি যে মূলত ডাক্তার শাহাদাত হোসেন, যিনি চট্টগ্রামের মেয়র, তার পোস্টার লাগানোকে কেন্দ্র করে গতকালকে একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটে এই বাকুলিয়া এলাকায়। এবং এই বাকুলিয়া এলাকাটি মূলত চট্টগ্রামের বিএনপির জন্য একটি শক্ত ঘাঁটি, সেই ধরনের একটি এলাকায় আমরা এর আগেও গত রমজানে রোজার সময় একটি
হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি সেটিও গভীর রাতে হয়েছিল এবং গতকাল কিন্তু গভীর রাতের পুরো বাকলি এলাকায় আশপাশে যারা সেখানে থাকেন বা স্থানীয় যারা আছেন তারা জানিয়েছেন যে মুহুর্মুহুর গুলির শব্দ শোনেন তারা, এবং তারপরে আসলে তারা দেখেন যে এখানে এই ঘটনাটি ঘটেছে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই ঘটনায় যারা গুলিবিদ্ধ হয়ে এখানে এসছিলেন তাদের অনেকেই কিন্তু এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, এবং যিনি নিহত আছেন মোহাম্মদ সাজ্জাদ তিনি তার লাশ মর্গে রাখা আছে এবং মূলত একজন এখানে গুলিবিদ্ধ আছেন, তার কপালের কিছু অংশে গুলির কিছু অংশ এসে লাগে এবং যে কারণে আসলে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসক জানিয়েছেন যে যারা এখানে চিকিৎসা নিয়েছিলেন তাদের কেউ আশঙ্কাজনক নয় এবং যিনি ভর্তি আছেন তিনিও মূলত তার অবস্থা ততটুকু গুরুতর নয়। এবং পুলিশের ভাষ্য হচ্ছে এটি আসলে মূলত স্থানীয় যে বিএনপির দুটি পক্ষ তাদের মধ্যে এই সংঘর্ষ বা গোলাগুলির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ একাধিক প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ উপদেষ্টা পরিষদে প্রস্তাবটি উত্থাপনের কথা রয়েছে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের অন্য সদস্যরা। সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার অডিও, ভিডিও, ছবি সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ, তাই এই দলিলগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা ও সবার জন্য উন্মুক্ত করা রাখা দরকার। 19 বছরেও বিচার হয়নি 2006 সালের এই দিনের লগি বৈঠার হামলার। ধরাছোঁয়ার বাইরে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। আগামী নির্বাচিত সরকারের এই দায়িত্ব নেওয়ার তাগিদ তাদের। দেখুন শাহাদাত অব্রের প্রতিবেদনে। 28 অক্টোবর, রক্তাক্ত বিকেল। লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যাও সেদিন উল্লাসের উপলক্ষ করার অভিযোগ আওয়ামী লীগ সহ 14 দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 2006 সালের অক্টোবরে বিএনপি জামায়াত সরকারের মেয়াদ শেষে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসানের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেয়া ঠেকাতে মাঠে 14 দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডাকে 28 অক্টোবর লগি বৈঠা নিয়ে রাস্তায় নামে তার কর্মীরা। রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় জামাত শিবিরের 6 নেতাকর্মীকে। এমনকি মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশের ওপর নৃত্য করার নারকীয়তারও সাক্ষী হয় গোটা দেশ। নিন্দার ঝড় উঠে দেশে বিদেশে। সেদিন দুপুরে বাইতুল মোকাররম মসজিদের পাশেই শহীদ হন ঢাকা কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া শিপন। 28 অক্টোবর অনেকে ভুলে গেলেও ছোট ছেলেকে হারানোর ব্যথায় এখনো কেঁপে ওঠে বাবার বুক। বলছিলেন, তার আদরের সন্তানের সবগুলো দাঁত তুলে নেওয়া হয়েছিল। তরতর ছেলেটা আইলো, এটা তো দেখার বিষয় না। তরতর ছেলে স্বাস্থ্য এই জন্য আমার মাসুম ভাই আরো সবাই ধরে নিল যে আপনি একটু দেখেন। এরপর একজন সরিষা দিচ্ছে, বুঝতে পারছি নিয়ে যান, আর মাথার বাইন্দা রয়ে গেল। শুধু শিপন নয়, সারা দেশে বিভিন্ন বয়সের 13 জন হত্যাকাণ্ডের শিকার হয়। 3 দিনের অশান্তিতে ক্ষতি হয় প্রায় 4,000 কোটি টাকার। জামায়াতের পক্ষ থেকে পল্টন থানায় মামলা দায়ের করা হলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে মামলা প্রত্যাহার করা হয়। স্মৃতিচারণ করতে গিয়ে আবারও শিউরে উঠলেন তৎকালীন শিবির সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পিটিয়ে এমন হত্যাযজ্ঞের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। পুরো 12 ঘন্টার সময় আমার চোখের সামনে ছিল। আমি দেখেছি যে আমাদের ভাইয়েরা জীবন বাজিয়ে রেখেছেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য তারা পিছপা হন নাই। এবং সন্ধ্যা 7টায় প্রশাসন ওই পক্ষকে যখন, অর্থাৎ আওয়ামী লীগের সন্ত্রাস এবং 14 দলকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে, এটা নিশ্চিত হওয়ার পরেই কেবলমাত্র আমরা আমাদের অফিসে তখন ফিরে এসেছি। তার আগ পর্যন্ত আমাদের জনশক্তি একজনও মাঠ ছাড়ে নাই। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনলে
শত সংস্কার করলেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনীতিতে সহনশীলতা আনতে হবে। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে। রাজনৈতিক সংস্কৃতিকে দূষিত করার মতো ঘটনার বিচারের পরামর্শ দেন বিশ্লেষকরা। বলেন, ভবিষ্যতের সরকার এমন ঘটনাগুলোর বিচার নিশ্চিত না করলে আবারও স্বৈরাচার ফিরে আসার শঙ্কা রয়েছে। ভবিষ্যৎ সরকারগুলো বা এই সরকার যদি পারেও তাদের উচিত এই সকল বিষয়ে অ্যাটেনশন দেওয়া, মনোযোগ দেওয়া। যে সকল ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিকে দূষিত করেছে অথবা বর্বরতার সাক্ষী হয়েছে, অথবা যে সকল কাজগুলোতে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়েছে, সেই সকল কাজগুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলোর মূল উৎপাদন করা দরকার আছে এবং উদ্ঘাটন করা দরকার আছে। সরকার সেই উদ্যোগ নেওয়া জরুরি। 2006 সালের মতো 2023 সালের 28শে অক্টোবরেও বিএনপি জামায়াতের সমাবেশে হামলা একই অভিযুক্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাথে পুলিশ বাহিনীর উপর। আগের মতো এই ঘটনাও রয়ে গেছে বিচারের বাহিরে। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বের হতে আগামী নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান বিশ্লেষকরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। কর্ণফুলী নদীর উপর নির্মিত চট্টগ্রাম শাহ আমানত সেতুতে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয়রা। তারা বলছেন, 15 বছর আগে নির্মিত এই সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় 600 কোটি টাকা। এ পর্যন্ত সরকার টোল আদায় করেছে প্রায় 1000 কোটি টাকা। নির্মাণ ব্যয় উঠে আসার পরও টোল প্রত্যাহার না হয়ে উল্টো বাড়ছে। প্রশ্ন হচ্ছে, অনন্তকালে কি টোল আদায় করতে থাকবে মানুষ? আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতু দক্ষিণ চট্টগ্রাম, পর্যটন নগরী কক্সবাজার ও বান্দরবানের সাথে সারা দেশের সংযোগ ধমনী। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে যখন শত শত গাড়ির সারি তৈরি হয়, তখন থমকে দাঁড়ায় জীবন, শুরু হয় দীর্ঘ অপেক্ষা। টোল আদায়কে কেন্দ্র করে সেতু এলাকাটিতে যানজটের ভোগান্তি প্রতিদিনের। আটকে থাকে যাত্রী, রোগী ও পণ্যবাহী গাড়ি। প্রশ্ন হচ্ছে, একটি সেতু তৈরির পর টোল আদায়ের নিয়ম কেমন? কতদিনই বা করা যাবে টোল আদায়? অনন্তকালই কি টোল দিতে থাকবে সাধারণ মানুষ? টোলের হারই বা কিভাবে কমবে বাড়বে? 2010 সালের সেপ্টেম্বরে 950 মিটার দৈর্ঘ্যের এ সেতু গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটি দিয়ে কয়েক লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে। চালুর 15 বছরে সেতুটি দিয়ে যান চলাচল কয়েক গুণ বেড়েছে। প্রতিদিন গড়ে 25 লাখ টাকার টোল আদায় হয় সেতুতে। সেই হিসেবে এখন পর্যন্ত প্রায় 1000 কোটি টাকা টোল আদায় হওয়ার কথা, অথচ সেতু নির্মাণে খরচ হয়েছে 595 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ থেকে নেওয়া ঋণ পরিশোধ ও নির্মাণ ব্যয় উঠে আসলে টোল হার কমার কথা, কিন্তু শাহ আমানত সেতুর ক্ষেত্রে তা উল্টো বাড়ছে। 1 লাখ টাকা করে পালেও ডেলিতে অন্তত অনেক টাকা, আর টোলের পয়সা, ব্রিজের পয়সা তো উঠে গেছে। আর এগুলো বিদেশি এইড আছে, বিদেশি সাহায্য আছে, আমাদের জনগণকে তারা উপহার দিয়েছে। যেমন আগের ব্রিজটাও ডেনমার্ক সরকার দিয়েছিল, যেটা ঘূর্ণিঝড়ে ভেঙে গিয়েছিল। তো এইসব দিক বিবেচনা করে এই টোলটা কোনো মতো মেনে নেওয়া যায় না। প্রতিদিন 25 থেকে 28 হাজার যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে সবচেয়ে বেশি গাড়ির চাপ থাকে সেতুতে। স্থানীয়দের অভিযোগ, টোল আদায়ের কারণে প্রতিদিন এই সেতুতে যানজট তৈরির পাশাপাশি যারা শহরে যাতায়াত করে তাদের গুনতে হয় বাড়তি অর্থ। সেতুটি টোলমুক্ত করার দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। তাদের মতে, আইন অনুসারে শাহ আমানত সেতু টোলমুক্ত করা সম্ভব। দক্ষিণ চট্টগ্রামে নগরায়ন, শহরের বিস্তার ও বিনিয়োগে বড় বাধা এ সেতুর টোল। দৈনন্দিন জীবনে চলার পথে যদি প্রতিদিন আমাদেরকে একটা পরিবারকে একাধিকবার টোল দিতে হয়, তাহলে এটা কি আমাদের সংবিধান বিরোধী নয়? এটা কি অন্যায় নয়? এটা কি অযৌক্তিক নয়? এটা কি জুলুম নয়? এটার থেকে আমরা অবসান চাচ্ছি। এই ব্রিজের টাকা উঠে আমি মনে করি সরকারের অনেক আগে 2-3টা ব্রিজের টাকা উঠে গেছে। দিনকে দিন
একটা যানজটের সৃষ্টি হয়তো এই টোল আদায়কে কেন্দ্র করে। ছেলেমেয়েরা লেখাপড়া হয়, আমার মনে করেন আমাদের কাছাকাছি মানুষ, আমরা 2-4 বার করে যাত্রা করতে হয় পারিবারিক কারণে, ব্যবসায়িক কারণে, চাকরি বাকরির কারণে। এটা এক ধরনের জুলুমের মতো হয়। টুলের টাকা তো উঠে গেছে, আদায় হয়ে গেছে, এখন তো টুলের দরকার নেই, বন্ধ করে দেওয়া উচিত, জনগণের ভালো হবে। এটা টুলে তো যানজট, এবার ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় থাকুন পরে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সেতুর রক্ষণাবেক্ষণ সহ খরচের পাশাপাশি রাজস্ব আদায়ের জন্য টোল আদায় করে সরকার। সরকারের একটা রেভিনিউ জেনারেশনের পয়েন্ট, আসলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে আর কি। আমরা জানি যে একটা মুভমেন্ট হচ্ছে যে টোলটা ফ্রি করার ব্যাপারে, তো এটা আসলে আমরা ওই পজিশনে নাই যে এটা বন্ধ করার ব্যাপারে আর কি, যেহেতু এটা একটা সরকারের আর্নিং পয়েন্ট, এটা সরকারই ডিসাইড করবে যে এবারে কী করবে। টোল প্রত্যাহারের দাবিতে আগামী 1 থেকে 15 নভেম্বর গণস্বাক্ষর কর্মসূচির পাশাপাশি দাবি আদায়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। পাবনায় ইছামতি নদীর মাটি হরিলুটের মহোৎসবে মেতেছেন প্রভাবশালীরা। প্রকাশ্যে এমন কর্মকাণ্ডে প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা নিতে একাধিকবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরাবরের মতোই গদবাধা উত্তরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাসুদ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজস্বে ঘোরে রাষ্ট্রের উন্নয়নের চাকা, এটাই অর্থনীতির সহজ সূত্র। কিন্তু সেই রাজস্ব ফাঁকি দিয়ে রাষ্ট্রের সম্পদ হরিলুটের মহৌষধ চলছে পাবনাতে। জেলার বিভিন্ন এলাকায় ইছামতি নদীর সরকারি মাটি কেটে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। ড্রাম ট্রাকের মাধ্যমে সরকারি মাটি কেটে বিক্রয় করা হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। অভিযোগ উঠেছে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত স্থানীয় প্রভাবশালী ও ঠিকাদার চক্র। মসজিদ মাদ্রাসার বিনামূল্যের মাটি নেওয়ার নামে নিজেদের স্বার্থ হাসিলের কাজ করছেন তারা। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। 10 টাকা নিয়ে দেশে মাদ্রাসা মসজিদে 2 টাকা, আর 7 টাকাই 8 টাকাই চলে যাচ্ছে বাইরে বিক্রি করতেছে। আমরা ক্ষয়ক্ষতির মানুষ, আমাদের জমির পর মাটি পড়ছে, সেই মাটি এখন নিয়ে চলে যাচ্ছে, নিয়ে যায় মসজিদ মাদ্রাসার কথা কয়ে মনে করেন যে মাটিটা বিক্রি হচ্ছে। প্রত্যেকটা ড্রাইভার এরকম মাটি বেচতেছে, বা প্রত্যেকটা ম্যানেজার হলেও মাটির দালালরা বসে বসে রয়েছে। আপনি এই রাস্তাতে দেখেন, প্রত্যেক জায়গায় 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 মাটি ফেলায় রাখছে। এই মাটিগুলো কোথায়? অভিযুক্তদের কেউ কেউ বলছে নিয়ম মেনেই মাটি নেওয়া হচ্ছে। না, এটা টেন্ডারের মাধ্যমে, এটা যারা প্রতিষ্ঠান থেকে যারা পাস করা নিতে পারছে তাদের মাধ্যম দিয়ে আমরা খালি এখান থেকে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের। এটা ঠিকাদারের দাম, কোনো বিক্রি হচ্ছে না এখানে। মাটি ফেলাইলাম, ওখান থেকে আমরা মাটি নিয়ে আসছি, নিয়ে এসে এখানে যাচ্ছিলাম, ইনি চাইলে এনার কাছ দিয়ে দিছি, দিয়ে আমরা মাটি দিলাম মাথা বিশেষের প্রজেক্টে। সরকারি মাটি কেটে বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এটা খুবই একটা গর্হিত কাজ, এটা হতেই পারে না। কারণ হচ্ছে যে এটা তো আমাদের যে জনস্বার্থমূলক কাজের জন্য যে আমরা এটা দিয়েছি, সেই কাজেই এটা ব্যবহৃত হবে। অন্য জায়গায় কেউ যদি এটা নিতে চায় এবং এটা যদি সেকেন্ড টাইম ডিবিটেশন হয়, তাহলে আমরা এটা হয়তো তার ইয়েটাই আমরা ক্যান্সেল করে দেবো আর কি। ওই আমাদের যে জেলা পানি ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটি আবার পুনরায় মাইনাস করে এটা তাকে দেওয়ার যে অনুমতিপত্র আছে, সেই অনুমোদনটাই আমরা বাতিল করে দেবো আর কি। 2024 সালে রাষ্ট্রপতির উদ্যোগে 1554 কোটি টাকার ব্যয়ে খনন সহ ইছামতির প্রায় 110 কিলোমিটার খনন প্রকল্প গ্রহণ করে সরকার। অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় নদীর গতি প্রকৃতি হারানোর সংখ্যা স্থানীয়দের। মাসুদ রানা, এখন পাবনা। সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গার বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে রুই, ট্যাংরা ও পাবদা সহ অন্যান্য মাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা মাছের খুচরা বাজার থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেন বাড়লো আরও জানতে চাই বিক্রেতারা এই নিয়ে কি বলছেন। ঠিক গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু চুয়াডাঙ্গায় সবজির দাম, মাংসের দাম কিছুটা কমলেও মাছের দাম কিন্তু আসলে বেড়েছে। আজকের বাজার যদি মাছের বাজারের তথ্য আপনার কাছে দিই, আজকের বাজারে সব থেকে রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে খুচরা মাছের বাজারে। কাতল মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400
20 টাকা কেজি দরে। এবং গরিবের মাছ যেটা বলা হয় পাঙাশ মাছ, সেই পাঙাশ মাছও কিন্তু 200 থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ট্যাংরা ছোট ট্যাংরা মাছগুলো বিক্রি হচ্ছে এবং যে মাছগুলো একটু বড় সাইজের ট্যাংরা মাছ, সেই ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা কেজি দরে। পাশাপাশি পাবদা মাছেরও কিন্তু দাম বেড়েছে। পাবদা মাছ আজকের খুচরা বাজারে বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা কেজি দরে। যেহেতু ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছিল, ব্যবসায়ীরা বলছে যে নদীর যে মাছ জ্যোতিকা, সে নদীর মাছ কিন্তু একেবারেই মিলছে না। চাষের মাছের উপরে কিন্তু আসলে যারা ব্যবসায়ী আছে তাদের নির্ভর করতে হচ্ছে, যার কারণে চাষের যে মাছ, সেই মাছের উপর চাপটা আসলে বেড়ে গেছে, যার কারণে বাজারে এই হঠাৎ করেই সব ধরনের মাছের দাম আসলে বেড়েছে। পাশাপাশি আমি পাইকারি যে মাছের বাজার সেখানেও খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু প্রত্যেকটা মাছের দাম কেজি প্রতি প্রায় 30 থেকে 50 টাকা কেজি দরেও আমি দেখেছি যে বেড়েছে। আমার সাথে বেশ কয়েকজন যারা ক্রেতা আছে, সাধারণ ক্রেতা আছে, তাদের কথা হয়েছিল, তাদের সাথে তারা বলছে যে ব্যবসায়ীরা যে অভিযোগ করছে যে চাষের মাছের কারণে আসলে মাছের যে সংকট সেই কারণে আসলে দামটা বেড়েছে, এমনটি আসলে নয়। আসলে যারা মাছ ব্যবসায়ী আছে তাদের কিছু সিন্ডিকেট রয়েছে এই বাজারে, যার ফলে কিন্তু এই মাছের বাজারগুলোতে দাম বাড়ানো হয়েছে। তারা দাবি করছে যে বাজার যে মনিটরিং কমিটি রয়েছে বা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা যদি সঠিকভাবে বাজার মনিটরিং করে তাহলে মাছের যে দাম সেটি আসলে কমে আসবে। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে জ্যোতিকা মাছের বাজার নিয়েই ছিল সবশেষ চুয়াডাঙ্গা থেকে। জ্যোতিকা, চুয়াডাঙ্গায় বেড়েছে মাছের দাম, সে খবর জানাচ্ছিলেন অনিক চক্রবর্তী। বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন জামালপুরের কৃষকরা। অসময়ে বাজারে চাহিদা থাকায় তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তরমুজের চাষ বাড়াতে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থের পাশাপাশি পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি বিভাগ। জুয়েল রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। জামালপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে জলবায়ু সহিষ্ণু তরমুজ চাষ। বৈরী আবহাওয়ায় টিকে থাকতে পারে বলে কমে লোকসানের সংখ্যা। ফলন ভালো হওয়ায় বাড়ছে কৃষকের আগ্রহ। জেলা সদরের জয়রামপুরের কৃষক সুমন ফকির, তার আয়ের প্রধান উৎস সবজি চাষ। চলতি বছর খরা ও অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয় তার। লোকসান পোষাতে চাষ করেন আবহাওয়া সহনশীল তরমুজ। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলনে মুখে ফুটছে হাসি। গ্রীষ্মকালীন সময়ে আমরা তরমুজ পেতাম চৈত বৈশাখ মাসে, এখন আমরা শীতকালীন ফল হিসেবে আমরা তরমুজ সফল চাষি হিসেবে সফল হয়েছি। আমার 33% জমিতে আমি 75,000 টাকা ইনভেস্ট করছি, খরচ করছি। এখন আমি 2 লক্ষ টাকার মতো আর কি আশাবাদী যে আমি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। চরাঞ্চলের বেলে দোআঁশ মাটিতে প্রথমবারের মতো হচ্ছে মালঞ্চি ও বেড পদ্ধতিতে তরমুজ চাষ। অল্প সময়ে কম খরচে অধিক লাভ হওয়ায় তরমুজ চাষে আগ্রহ বাড়ছে অনেক কৃষকের। বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। রোগবালাইও কম আছে, আর বর্তমানে যে বাজার আছে বাজারে মোটামুটি দামও ভালো। আশাবাদ করতেছি যে চিচিঙ্গা করলার তুলনে আর কি আমার এই ফসলে তরমুজে অনেক দ্বিগুণ লাভ। এখন এই সময় তরমুজ আবাদ করলে বাজার ভালো, দাম বেশি, আমাদের প্রাকৃতিক দুর্যোগ কম। উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, জলবায়ু সহনশীল নতুন জাতের ফসল কৃষকদের মাঝে সম্প্রসারণের কাজ করছে কৃষি বিভাগ। উৎপাদনে নানা পরামর্শ দিচ্ছেন তারা। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমাদের চাষাবাদ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা মালচিংয়ে তরমুজের চাষ এবং কি নতুন ফসল উৎপাদনের জন্য আমরা কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তরমুজ করে পাশাপাশি সে আগাম যে নিয়মিত যে ফসলটা করে করলা অথবা শশা, সেটাও সে করতে পারবে একই মাচায় একই মালচিংয়ে। এই সুবিধাটা সে পাচ্ছে। আমরা আশা করি যে এই প্রযুক্তি এবং এই সুবিধাটা আশেপাশে যারা কৃষক তারা এটা গ্রহণ করে তারা একই মাঠে একই প্রযুক্তিতে 2টা ফসল পেয়ে তারা ভালোভাবে লাভবান হবে। জামালপুরে বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ বাড়ানো গেলে কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা কৃষকরা। এখন জামালপুর। চুয়াডাঙ্গায় ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন হাসপাতালে আর উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভিড় বাড়ছে আক্রান্ত রোগীদের। চিকিৎসকরা বলছে স্ক্যাবিস ভয়াবহ নয়, তবে পরিবারে একজনের শরীরে এটি হলে বাকি সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। দেখুন চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তীর পাঠানো প্রতিবেদনে। চুয়াডাঙ্গার গ্রাম থেকে শহরে এখন
আতঙ্কের নাম চর্মরোগ স্ক্যাবিস। গত কয়েক সপ্তাহে শহর থেকে গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে চর্মরোগ খোসপচরা। এক পরিবারে একজন আক্রান্ত হলে দ্রুতই গোটা পরিবারে ছড়িয়ে পড়ছে। এই আক্রান্ত রোগীর অনেকে নিচ্ছেন চিকিৎসা, আবার অনেকেই জানেনই না এই রোগের ভয়াবহতা সম্পর্কে। সংক্রমণের প্রাথমিক লক্ষণ হাতের চামড়ার আঙ্গুলের ফাঁকে পায়ের চামড়ায় তীব্র চুলকানি, পরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আমাদের ফ্যামিলি ধরো যে কেরুন নেই, আমার ছেলের আগে হয়, তার পাশে আমার হয়েছে। তো সব গায়ে ধরো চুলকুনি আর ওই চাকড়া চাকড়া ঘা, বিভিন্ন জায়গায় হয়েছে চাকা চাকা হয়, এই চুলকালি কষানি বেড়ায় আর চারিদিকে তারা তারা বেড়াচ্ছে। এই শুধু রাত্রি খুবই চুলকায়, চুলকানির বড়ি না খালি রাত্রি ঘুমানো খুব কষ্ট। হাসপাতালে বেড়েছে ভিড়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন নানান বয়সী রোগী। আক্রান্তদের মধ্যে নারী ও শিশু সংখ্যাই বেশি। দৈনিক গড়ে চিকিৎসা নিচ্ছেন অন্তত 200 জন। চুলকানির জন্য ডাক্তার দেখাতে আসছে, তবে 2 বছর ধরে এরকম ভুগছে। গা চুলকানো অ্যালার্জির কারণে এসেছি, চুলকায় অ্যালার্জি বেড়ায়, এই জন্য ডাক্তার কাছে এসেছি। যে চুলকুনির একটা আবির্ভাব হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে আমাদের পরিবারে আমার প্লাস আমার মার এটা হয়েছে, কিন্তু ডাক্তার মেলা কয়টা দেখানো হয়েছে, এদিক ওদিক দিয়েছি, তারপর এর যে একটা প্রতিফল যে আসবে সেই প্রতিফলটা কোনো আশাস্বরূপ না। হাসপাতালে আসা রোগীদের ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকেই। কর্তৃপক্ষ বলছে বর্তমানে এই রোগে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ওষুধ মজুদ নেই। পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমি এখানে প্রতিদিন অ্যাভারেজ 100 রোগী দেখি, তার মধ্যে দেখা যায় 30 বা 35% পেশেন্ট এরকম স্ক্যাবিসের আসে। তো স্ক্যাবিসের জন্য তো নির্দিষ্ট ট্রিটমেন্ট আছে, যখন এটা না হচ্ছে অন্য ওষুধ দিচ্ছে তখন এই রোগটা আরও বেড়ে যাচ্ছে, মানে শরীরে যেখানে আছে সেখান থেকে হয়তো আরও জায়গায় ছড়িয়ে পড়ছে। ওষুধ আমাদের ভিতর যেগুলো সরকারি সাপ্লাই, বিশেষত চুলকানির জন্য লোশান জাতীয় সেটা আমরা সরকারি ওষুধ পেয়ে থাকি, এটা আমরা জনগণকে দিচ্ছি। এই রোগটা বিশেষত হাইজিনটা মেনটেন করতে হবে, সচেতন হইতে হবে এবং সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, তাহলে আমার মনে হয় এই রোগের প্রকোপটা কমবে। গত 1 মাসে জেলার 4 উপজেলায় প্রায় 60,000 মানুষ চর্মরোগ স্ক্যাবিস আক্রান্ত হয়েছেন। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। দেশের বাইরের খবর। বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসার প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতের ঘটনায় হাইতি ও ডোমিনিক রিপাবলিকে অন্তত 4 জন নিহত হয়েছে। পানির নিচে ডুবে আছে অনেক অঞ্চল। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী জামাইকার স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানতে পারে ক্যাটাগরি 5 মাত্রার হারিকেন মেলিসা। বর্তমানে 233 কিলোমিটার বেগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাজধানী কিংস্টনের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করা হারিকেনটি ঘন্টায় 6 কিলোমিটার বেগে জামাইকার উত্তর পশ্চিম অংশের দিকে অগ্রসর হচ্ছে। প্রাণঘাতী ঝড়টি মোকাবেলায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী জামাইকার পর কিউবার উপকূলে আঘাত হানবে মেলিসা। এ কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগাম ভোটে এগিয়ে আছেন মুসলিম প্রার্থী জোহরান মামদানি। কুইন্স স্টেডিয়ামে বিশাল সমাবেশে উপস্থিত হয়ে তাকে সমর্থন জানান মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। যদিও মামদানিকে পরাজিত করতে উঠে পড়ে লেগেছে রিপাবলিকানরা। এদিকে মামদানিকে ডেমোক্র্যাট পার্টির ভবিষ্যৎ বলে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জানু। বিনামূল্যে পরিবহন সেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় 10 লাখ নিউ ইয়র্কবাসীর জন্য বাড়ি ভাড়া মওকুফ সহ বেশ কিছু প্রতিশ্রুতি নিয়ে মেয়র পদে লড়ছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে নিউ ইয়র্কের এবারের মেয়র নির্বাচন। মামদানি নির্বাচিত হলে তিনি হবেন শহরটির প্রথম মুসলিম মেয়র। নির্বাচন সামনে রেখে রোববার নিউ ইয়র্কের কুইন্স স্টেডিয়ামে স্মরণকালের অন্যতম বড় শোডাউন করেন মেয়র প্রার্থী জোহরান মামদানি। এতে যোগ দেন 13,000-এর বেশি মানুষ, যাদের বড় একটি অংশ তরুণ প্রজন্ম বা জেনজি। People are looking for change and they don't want the status quo anymore, and Cuomo is just more of the status quo. And I'm kind of tired of establishment candidates, I guess, and a lot of money kind of flooding in and supporting those candidates. Seeing it build over the past decade has been really exciting for me, and I love to be here with a lot of wonderful people.
প্রচারণার শেষ র্যালিতে মামদানিকে সমর্থন জানান প্রভাবশালী ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। That is what this election is about. And that is why Donald Trump is paying attention to this election. Ordinary people, working class people, black and white and Latino, Asian, gay and straight, coming together to take on the oligarchy. That is Trump's worst nightmare. সমাবেশে নিরাপদ শহর গড়ার প্রত্যয় জানান মামদানি। দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং তার দোসরদের হাত থেকে নিউ ইয়র্ক শহরকে মুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি। Together, New York, we're going to freeze the. Together, New York, we're going to make buses fast and. Together, New York, we're going to deliver universal. We will make our city one where every person who calls it home can live a dignified life. Donald Trump ran on 3 promises. আগামী 4 নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এখন পর্যন্ত বেশ এগিয়ে আছেন মামদানি। গেল আগস্টের প্রাইমারিতে মামদানির কাছে বিপুল ভোটে হারার পর স্বতন্ত্র প্রার্থী হন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। তবে বিভিন্ন জরিপে তার চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক। তাকে ডেমোক্রেট দলের ভবিষ্যৎ বলে মন্তব্য করেন তিনি। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট বলে আখ্যা দিয়েছেন। মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তাকে পরাজিত করতে রিপাবলিকান আইন প্রণেতারাও উঠে পড়ে লেগেছেন। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষরা মামদানির বিরুদ্ধে জঙ্গি উত্থানের অভিযোগও তুলেছে। তানভীর চানি, এখন বিশ্ব। করোনা প্রতিরোধে তৈরি mRNA ভ্যাকসিনের ক্যান্সারের টিউমার শনাক্ত করার সক্ষমতা রয়েছে। এই টিকা ক্যান্সারের কোষ ধ্বংস করতেও সহায়তা পায়। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। রোগীদের মেডিকেল রেকর্ড বিশ্লেষণের ফলাফল বলছে ক্যান্সারের চিকিৎসা শুরুর আগে যারা করোনার টিকা নিয়েছেন তারা টিকা না নেওয়া রোগীদের তুলনায় বেশি সময় বেঁচেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। দীর্ঘদিন ধরে প্রাণঘাতী রোগ ক্যান্সারের ওপর করোনা প্রতিরোধক mRNA টিকার প্রভাব নিয়ে গবেষণা করছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের MD অ্যান্ডারসন সেন্টারের একদল গবেষক। সম্প্রতি জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন তারা। গবেষকরা জানান করোনার সংক্রমণ রোধ করার উদ্দেশ্যে তৈরি mRNA টিকা সংক্রমণ রোধের পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে টিউমারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। mRNA ভ্যাকসিন অন্যান্য টিকার চেয়ে আলাদাভাবে কাজ করে। এই টিকার মাধ্যমে ভাইরাসের একটি ছোট্ট জেনেটিক কোড মেসেঞ্জার RNM বা mRNA সরাসরি দেহের কোষে প্রবেশ করানো হয়। এতে কোষগুলো ভাইরাসের মতোই একটি স্পাইক প্রোটিন তৈরি করে। এরপর দেহে অ্যান্টিবডি ও মেমোরি সেল তৈরি হয়। ফলে কখনো একই রকম ক্ষতিকারক স্পাইক প্রোটিন তৈরি হলে সেটিকে দ্রুত আক্রমণ করতে পারে। বেশ কয়েক বছর ধরে চলা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক এলিয়াস সাইউর। 2019 সালের আগস্ট থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারে চিকিৎসা নেওয়া 1000-এরও বেশি রোগীর ক্লিনিক্যাল তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যেসব রোগী ইমিউনোথেরাপি শুরু করার 100 দিনের মধ্যে করোনার টিকা নিয়েছিলেন তারা টিকা না নেওয়া রোগীদের তুলনায় বেশি সময় বেঁচেছিলেন। Immune therapy has made impressive improvements in responses for many of our patients, but there's still a large number of patients who don't respond well to immune checkpoint blockade. We and others have previously shown that personalized mRNA vaccines. তবে গবেষকরা স্বীকার করেছেন এই প্রক্রিয়ার সঠিক কার্যপ্রণালী এখনও পুরোপুরি বোঝা না গেলেও তাদের গবেষণার ফলাফল অনুযায়ী করোনার টিকা ক্যান্সারের বিরুদ্ধে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সক্ষম। যদিও এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে mRNA টিকা প্রয়োগের বিষয়ে নিশ্চিত হওয়া গেলে ক্যান্সার চিকিৎসায় বড় বিপ্লব ঘটতে পারে। To demonstrate that these approaches are safe, that they work across different cancers, we'd like to move RNA vaccines into not just brain tumors, but childhood bone tumors, adult
skin cancer. এদিকে গবেষকরা ইঁদুরের ওপরেও mRNA টিকা প্রয়োগ করে দেখেছেন টিউমারের ভেতরে সরাসরি mRNA টিকার ইনজেকশন দিলে ডেনড্রিটিক সেল বা শ্বেত রক্তকণিকা আরও সতর্ক হয়। ডেনড্রিটিক সেলগুলো যখন টিউমারের উপস্থিতি শনাক্ত করে তখন তারা টি সেল নামের প্রতিরোধক কোষগুলোকে সেখানে নিয়ে যায় এবং টিউমারকে আক্রমণ করে। কিছু ইঁদুরের ওপর গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়া ক্যান্সার ছড়িয়ে পড়ার হার কমিয়ে দেয়। তবে সবার শরীরে স্বাভাবিকভাবে ক্যান্সার কোষ ধ্বংসকারী টি সেল না থাকায় ইমিউন সিস্টেম টিউমারকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করতে পারলেও কিভাবে তা ধ্বংস করতে হয় বুঝে উঠতে পারে না। এ কারণে কিছু রোগীর ক্ষেত্রে ইমিউনোথেরাপি বা ক্যান্সার মোকাবিলায় দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করার পদ্ধতি তেমন ফল দেয় না। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অস্থিরতায় আগামী বছর স্বর্ণের বার্ষিক গড়মূল্য $4,000 মার্কিন ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। চলতি বছর স্বর্ণের বার্ষিক গড়মূল্য 3,281, যা 2026 নাগাদ $4,275 মার্কিন পৌঁছাতে পারে বলেও আভাস তাদের। সানজিদা ইসলাম তন্নির আরও একটি প্রতিবেদন। চলতি বছর একই সাথে স্বর্ণের দামের রেকর্ড ঊর্ধ্বগতি ও দরপতন দেখল বিশ্ব। এবছর এখন পর্যন্ত সোনালী ধাতুটির দাম বেড়েছে প্রায় 54% আর দরপতন হয়েছে 8.4%। এতে ধাতুটির বর্তমান গড়মূল্য দাঁড়িয়েছে $3,281 মার্কিন। স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি আগামী বছরেও অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। 2026 সালে মূল্যবান এই ধাতুর গড়মূল্য $4,275 মার্কিন পৌঁছাতে পারে বলেও আভাস তাদের। তবে চলতি বছরের তুলনায় আগামী বছর স্বর্ণের দরের এই ঊর্ধ্বগতি কিছুটা কম থাকবে বলে ধারণা করা হচ্ছে। We could see the dollar basket go down even further to say 89. And then if we were to take the view that spec positioning in gold futures were to rise from today's levels, so go from 250,000 contracts net long where we are today to 300,000 contracts net long, that scenario would drive gold prices to 5,260. এদিকে আগামী বছর রূপার দাম বাড়ার আভাসও দিয়েছেন বিশ্লেষকরা। চলতি বছর ধাতুটির দাম 65% বেড়েছে। আশা করা হচ্ছে 2025 সালে ধাতুটির গড় মূল্য 38.45 থেকে বেড়ে 2026 সাল নাগাদ $50 উন্নীত হতে পারে। বিশ্লেষকরা বলছেন রূপায় কাঠামোগত সরবরাহ ঘাটতি রয়েছে এবং এটি 2026 সালেও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। আর এটি হলে ব্যবসায়ীরা সস্তায় বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের পরিবর্তে রূপা বেছে নিতে পারে বলেও জানান তারা। এতে চাহিদার ঊর্ধ্বগতির কারণে সাদা ধাতুটিরও বাজার দর বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। ব্যাটারদের ব্যর্থতায় বন্দর নগরীতে প্রথম টি-20 ক্যারিবীয়দের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। সবার সাথে একমত তানজিম সাকিবও। তিনি মনে করেন এমন ম্যাচে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, বিশেষ করে বাংলাদেশের মিডল অর্ডারকে কাঠ করায় দাঁড় করিয়েছেন তিনি। রেজাউল করিমের প্রতিবেদন। বাংলাদেশের ক্রিকেটে ব্যাটারদের ব্যর্থতার গল্প পুরনো। টেস্ট থেকে টি-20 প্রায় প্রতিটা ফরম্যাটেই একই চিত্রের পুনরাবৃত্তি দেখা যায়। ম্যাচে টপ অর্ডার থেকে মিডল ব্যাটাররা যেন দায়িত্ব নিতে ভুলে যাচ্ছে দিনকে দিন। ওয়ানডেতে মিরপুরে সিরিজ জয়ের পর চট্টগ্রামে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচটি হেরে 1-0 পিছিয়ে টাইগাররা, যেখানে সেই ব্যাটিং ব্যর্থতার গল্পই সঙ্গী। একজন সেট ব্যাটসম্যান থাকতো তাইলে গেম অনেক ইজি হয়ে যেত, কারণ লাস্ট 2 ওভারে 30 রান লাগতো। এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে। মিডল অর্ডারদের এমন ব্যর্থতা ধারাবাহিক। তাদের পাশাপাশি টপ অর্ডারের একই হাল। বিশেষ করে ভালো শুরুর পর ইনিংস বড় করতে না পারার আক্ষেপ পুড়িয়েছে তানজিম হাসান সাকিবকে। উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লেতে। তারা যদি সেট হয়ে আউট হইতো এটা একটা ডিফারেন্ট সিনারিও ছিল, কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি হ্যাঁ, মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিলিটি নিতে পারতো, যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যেতো তাহলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো। টি-20তে আধুনিক যুগে দলগুলোর ব্যাটিং স্টাইলই বদলে গেছে। তবে ব্যতিক্রম বাংলাদেশ। শেষ কয়েকটা সিরিজ জিতলেও 150 কোটা পার করাই যেন দায় হয়ে পড়েছে তাদের। এশিয়া কাপেও দেখা গেছে এমন চিত্র।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে 139, ভারতের বিপক্ষে 127 রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে 135 রান করতে না পারার আক্ষেপ তো আছেই। এসব আক্ষেপ কবে ঘোচাতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল, সেটাই এখন দেখার অপেক্ষা। রেজাউল করিম, এখন। ভুটান লীগ শেষে দেশে ফিরেছেন বিদ্রোহ করা 18 নারী ফুটবলারের মধ্যে থাকা কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভিন। দেশে এসেই বাফুফের সঙ্গে নিজেদের চুক্তির সময়সীমা বাড়িয়েছেন ডিসেম্বর পর্যন্ত। আপাতত এই দুই খেলোয়াড়ের পরিকল্পনা কয়েকদিন বিশ্রামের পর ডিসেম্বরে সাফ ক্লাব নারী চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি শুরু করা। বিস্তারিত প্রতিবেদনে। আত্মসম্মানের আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। ফলের সাথে থাকতে যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাব। একযোগে 18 নারী ফুটবলারের কণ্ঠে বিদ্রোহের ঘোষণা। মাঠে খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণ, ম্যাচে সিনিয়রদের সাইড বেঞ্চে বসিয়ে রাখা সহ কত শত অভিযোগ। এক পর্যায়ে জাতীয় দল ছাড়ারই হুমকি দেন সাবিনা খাতুন সহ মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকাররা। তবে দফায় দফায় বাফুফে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে আলোচনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে কড়া হেড কোচের গুডবুক থেকে নাম উঠে যায় বিদ্রোহ করা 18 নারী ফুটবলারের। এরপর দেশের ফুটবল ছেড়ে ভুটানে পাড়ি দেন বিদ্রোহ করা নারী ফুটবলারদের বেশ কয়েকজন। তবে সময়ের প্রেক্ষাপটে দলের স্বার্থে একে একে ফিরেছেন ঋতুপর্ণা, মনিকা চাকমারা। তবে এশিয়ান কাপ বাছাই পর্বে ডাক পাননি মাসুরা পারভিন, কৃষ্ণা রানী ছাড়াও সাবিনা খাতুনরা। কেটে গেছে দীর্ঘ 7 মাস। অবশেষে ভুটান নারী ফুটবল লীগের পাট চুকিয়ে দেশে ফিরেছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলা কৃষ্ণা, মাসুরা পারভিন। আছেন বেশ ফুরফুরে মেজাজেও, কারণ দুই খেলোয়াড়েরই চুক্তি বেড়েছে বাফুফের সঙ্গে। শুধু মাসুরা, কৃষ্ণা কেন, ডিসেম্বর পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে সাবেক অধিনায়ক সাবিনারও। তবে এই লড়াইটা সহজ ছিল না বিদ্রোহ করা ফুটবলারদের। আমি তো নিজেরটা নিজে সবসময় বেস্ট বলবো, কিন্তু আসলে যারা দেখে তারাই তো বুঝতে পারবে আমি আমার ভিতরে কি কর্ম আছে কি নাই। ভুটানে আমরা যে ক্লাবে খেলছি, এই ক্লাবের জিম নাই, আমরা নিজে পার্সোনাল টাকা দিয়ে জিম করতেছি, নিজের ফিটনেস ধরে রাখা যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করছি। আপাতত কয়েকদিন বিশ্রামের পর ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাফ ক্লাব নারী চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি শুরু করবেন তারা। 31শে অগস্ট শেষ, নাসিন হয়তো আমরা সাফ খেলবো, কারণ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এর আগের বার। তবে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে স্বল্প সময়ের জন্য নয়, বরং নিজেদের শক্তি আর সামর্থ্যের প্রমাণ দিয়ে দীর্ঘমেয়াদী করার লক্ষ্য এই নারী ফুটবলারদের। শরীফ রাউশন, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামে ব্যানার লাগানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ 8 জন হাসপাতালে ভর্তি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ প্রধান উপদেষ্টাকে একাধিক প্রস্তাব আজ উঠছে উপদেষ্টা পরিষদে। 19 বছরেও বিচার হয়নি অক্টোবরের লগি বৈঠা হামলার, বিচারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির বদলের তাগিদ। পাবনায় ইছামতের মাটি হরিলুটের মহোৎসব, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা, ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এবং নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে মামদানি, বার্নি স্যান্ডার্সের সমর্থন প্রশংসায় ভাসালেন ইলন মাস্ক। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।